নমস্কার। আমাদের গল্পটা ভালো লাগলে বাংলা ছোট গল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। চলুন আজ 100 বছর পেছনে ফিরে যায় ভারতের কাঠিয়াবাড়ির সেই পাথুরে জমিতে। এখানেই এক সাধারণ তরুণ হয়ে উঠেছিল একদম অসাধারণ, আর তার বিদ্রোহের আগুন এমন এক গল্প তৈরি করলো যা আজও আমাদের ভাবায়। আচ্ছা, এই গল্পটা ঠিকমতো বুঝতে হলে একটা শব্দ জানা খুব দরকার। শব্দটা হলো বারবেটিয়া। এরা কিন্তু সাধারণ ডাকাত না, একদমই না, বরং অনেকটা রবিনহুডের মতো। ভাবুন, যখন শক্তিশালীরা দুর্বলের উপর অত্যাচার করছে, ঠিক তখনই এই বারবেটিয়ারা রুখে দাঁড়ায়। মানে ওরা হয়ে ওঠে বিদ্রোহের জীবন্ত প্রতীক। সমাজদ্রোহী না, বরং সমাজের রক্ষক। তো সেই সময়টা কেমন ছিল? এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর শোষণের। একদিকে দেখুন রাজারা নিজেদের আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে মহাজনরা, তারা তো সুদের জালে জড়িয়ে সাধারণ মানুষকে একেবারে শেষ করে দিচ্ছে। আর সাধারণ মানুষ, তারা ঋণের বোঝায় আর অনাহারে ধুঁকছে। পুরো সিস্টেমটাই যেন ভেঙে পড়ার মুখে। আর এমনই এক দুনিয়ায় থাকতো প্রতাপ সিং, এক তরুণ রাজপুত। তার জীবনে কিন্তু কোনো বড়সড় স্বপ্ন বা উচ্চাকাঙ্ক্ষা ছিল না। একটাই ইচ্ছে ছিল তার ভালোবাসার মানুষ চিন্তাকে বিয়ে করা। চিন্তা কি করত? একটা ছোট জলসত্রে পথিকদের জল দিত। মানে বুঝতেই পারছেন, ওদের জীবনটা ছিল ভীষণ সাধারণ। কিন্তু জানেন তো, সাধারণ জীবনেই ঝড় আসে। আর এখানে সেই ঝড় হয়ে এলো গল্পের ভিলেন মহাজন গোকুল দাস। লোকটা কতটা নিষ্ঠুর সেটাও নিজের কথা শুনলেই বোঝা যায়। ও চিন্তাকে কি বলেছিল জানেন? বলেছিল, তোর বাপ এতই যদি মানি লোক, তাহলে তোকে বিক্রি করে আমার টাকা শোধ দিলেই পারত। তাহলে তো আর দাসীবৃত্তি করতে হতো না, রানীর হালে থাকতিস। ভাবা যায়? আর এই গোকুল দাসের লোভের জন্যেই প্রতাপের জীবনটা এক লহমায় তছনছ হয়ে গেল। ভাবুন একবার, ওর বাবার নেওয়া মাত্র 500 টাকার লোন সুদে আসলে হয়ে গেল 10,000 টাকা। আর ওই মিথ্যে ঋণের অজুহাতে গোকুল দাস ওদের বাড়িঘর সব কেড়ে নিল। এই ধাক্কা, এই অপমান প্রতাপের মা সহ্য করতে পারলেন না। উনি মারা গেলেন। এক মুহূর্তে প্রতাপের সব শেষ। মায়ের চিতার সামনে যখন প্রতাপ দাঁড়ালো, তার মুখটা ছিল পাথরের মতো, একদম নিশ্চল। ও সেদিনই বুঝে গিয়েছিল যে আইন শোষকদেরই রক্ষা করে। সেই আইনের কাছে বিচার চেয়ে কোনো লাভ নেই। বিচার এবার নিজেকেই করতে হবে। আর ও ঠিক তাই করল। শপথ নেওয়ার পর সেই রাতেই হানা দিল গোকুল দাসের প্রাসাদে। বন্দুকের মুখে গোকুল দাসকে সিন্দুক খুলতে বাধ্য করলো। কিন্তু মজার ব্যাপার হলো, সোনাদানা নেওয়ার আগেও প্রথমে কি করলো জানেন? ওই সব জাল ঋণের দলিলগুলো আগুনে পুড়িয়ে দিল, যেগুলো দিয়ে গোকুল দাস হাজার হাজার মানুষকে ঠকিয়েছে। তারপর দুটো সোনার মোহরের থলি নিয়ে উধাও। এরপর প্রতাপ গেল চিন্তার কাছে। ওকে গিয়ে বলল, আমার দুনিয়াটা পুরো ওলটপালট হয়ে গেছে। আমি এখন সমাজের বাইরে, একজন ডাকাত, একজন বারোবটিয়া। প্রতাপ বুঝে গিয়েছিল তার জন্য সাধারণ জীবন আর নেই। তাই চিন্তাকেই সে তার চোখ আর কান হতে বলল। সমাজের সব খবর তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিল। তবে প্রতাপ কিন্তু একা ছিল না। ওর সাথে যোগ দিল ভীম। সেও আরেক মহাজনের তাড়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছিল। বেশ মজার লোক। আর ছিল ভীমের নির্ভীক সঙ্গী তিলু। তো প্রতাপ, চিন্তা, ভীম আর তিলু, এই 4 জন মিলে শুরু করলো অত্যাচারীদের বিরুদ্ধে এক নতুন লড়াই। আর খুব তাড়াতাড়ি এর ফলও দেখা গেল। রাজ্যের দেওয়ালে দেওয়ালে প্রতাপের নামে পোস্টার পড়ে গেল। ওকে ধরিয়ে দেওয়ার জন্য সরকার ঘোষণা করলো 1000 টাকা পুরস্কার। প্রতাপ সিং এখন অফিসিয়ালি একজন রাজদ্রোহী। কিন্তু সরকারের চোখে যে রাজদ্রোহী, সাধারণ মানুষের কাছে সেই হয়ে উঠল এক জীবন্ত কিংবদন্তি। বড় লোকদের থেকে লুট করা সোনাদানা রাতের অন্ধকারে ঠিক পৌঁছে যেতে লাগলো গরিব না খাওয়া মানুষগুলোর ঘরে। সবাই বুঝে গেল এটা আর কেউ না, এটা তাদের নিজেদের লোক প্রতাপ। প্রতাপের নাম ডাক যত বাড়তে লাগলো, সরকারের টেনশনও তত বাড়তে থাকলো। আর তার প্রমাণ, পুরস্কারের অঙ্কটা দেখুন। 1000 থেকে সোজা বেড়ে হয়ে গেল 10,000 টাকা। পরিষ্কার বোঝা যাচ্ছিল সরকার ওকে যে কোনো মূল্যে ধরতে মরিয়া। তো এই প্রতাপকে ধরার দায়িত্ব দেয়া হলো সর্দার তেজ সিংকে।
কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই তেজ সিং কিন্তু সাধারণ কোনো সিপাহী নন। উনি ছিলেন রাজ সরকারের সম্ভবত একমাত্র সৎ এবং ন্যায়পরায়ণ অফিসার। মানে উনি ভিলেন নন, বরং প্রতাপের জন্য একজন যোগ্য প্রতিপক্ষ। আর এখানে গল্পটা একটা দারুণ মোড় নেয়। ভাবুন তো একবার, যখন জনগণের হিরো নিজেই আইন ভাঙছে, তখন আইনের একজন সৎ রক্ষকের কি করা উচিত? এই প্রশ্নটাই কিন্তু গল্পের আসল কনফ্লিক্ট। প্রতাপ কিন্তু তেজ সিংয়ের সাথে সামনাসামনি লড়াইতে গেল না, ও একটা দারুণ চাল চালল। ভীম আর তিলু যাযাবর সেজে নাচ গান শুরু করে দিল, আর তেজ সিংয়ের সৈন্যরা সেদিকেই মগ্ন হয়ে গেল। আর ঠিক সেই সুযোগেই প্রতাপ তার দলবল নিয়ে তেজ সিংকে ঘিরে ফেলল। কোনো রক্তপাত ছাড়াই একদম বুদ্ধির জোরে তেজ সিং বন্দী হয়ে তেজ সিং প্রতাপকে বললেন, রাজপুত হয়েও ছলনা করলে? প্রতাপের জবাবটাও ছিল দেখার মতো। ও বলল, 50 জনের সাথে 5 জনের লড়াইটা কি খুব ন্যায়ের? এরপর প্রতাপ তেজ সিংকে একটা চ্যালেঞ্জ দিল, এক লড়াইয়ের। আর সেই লড়াইয়ে প্রতাপই জিতল। তেজ সিংও কথা রাখলেন, ওর বন্দী হয়ে থাকতে রাজি হলেন। আর ঠিক সেই সময়ে ওদের গোপন আস্তানায় এসে হাজির হলো একজন অন্ধ পথিক। তার কাছে ছিল একটা ভয়ঙ্কর খবর। মিঠাপুর গ্রামের এক জমিদার নাকি গ্রামের সব ফসল কেড়ে নিয়েছে, আর মানুষজন না খেতে পেয়ে মারা যাচ্ছে। প্রতাপ তখন তেজ সিংয়ের দিকে তাকিয়ে তার সবচেয়ে জরুরি কথাটা বলল। কথাটা কি ছিল জানেন? ও বলল, রাজশক্তি যখন পঙ্গু, তখন রাজদ্রোহীরাই রাজার কর্তব্য পালন করে। এই একটা লাইনে কিন্তু ওর পুরো বিদ্রোহের কারণটা পরিষ্কার। সে আর শুধু নিজের প্রতিশোধের জন্য লড়ছে না। এর পরের ঘটনাটা আরও দারুণ। প্রতাপ তেজ সিংকে সাক্ষী রেখে মিঠাপুরে গেল, আর সেই মহাজনকে বাধ্য করল গ্রামের 500 মণ ফসল গ্রামবাসীদের উপহার হিসেবে ফিরিয়ে দিতে। প্রতাপ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আসল বিচার কাকে বলে। আর তেজ সিং, আইনের রক্ষক, সেই বিচারের সাক্ষী হয়ে রইলেন। ওই মিঠাপুরের ঘটনার পর প্রতাপ আর শুধু একজন প্রতিশোধ নিতে চাওয়া সাধারণ মানুষ রইল না, ও হয়ে উঠল একটা প্রতীক, এমন এক শক্তি যা একটা ভেঙে পড়ার সিস্টেমের অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ও হয়ে উঠল সাধারণ মানুষের কাছে আশার আরেক নাম। আসলে এই পুরো গল্পটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, যখন আইন নিজেই অত্যাচারীকে বাঁচায়, তখন সাধারণ মানুষকে কে বাঁচাবে? ভেবে দেখুন, এই প্রশ্নটা শুধু 100 বছর আগের কাঠিয়াবাড়ির নয়, আজকের দিনেও কিন্তু প্রশ্নটা একই রয়ে গেছে।